স্বাগত জানাচ্ছি খাদরগঞ্জ থেকে মধ্যে ছেলে, সাথে আছে আমি শামীম জাহেদি। আগামী ১.৫ বছরে দেশের ৪ থেকে ৪.৫ হাজার পোশাক কারখানার অগ্নি ও কাঠামোগত নিরাপত্তা পরিদর্শন করা হবে। এর মধ্যে ইউরোপ এবং আমেরিকার ৯৭টি ব্র্যান্ড পরিদর্শন করবে প্রায় ২,০০০ কারখানা। একই মানদণ্ডে বাকি কারখানাগুলো পরিদর্শন করবে সরকার। আজ আমাদের আলোচনার বিষয় পোশাক কারখানার অগ্নি ও কাঠামোগত নিরাপত্তা পরিদর্শন। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে জড়িত রয়েছেন BIDS এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজনীন আহমেদ। তবে আলোচনা যাওয়ার আগে দেখেন একটি প্রতিবেদন। তাজরিনের পর রানা প্লাজা, ৫ মাসের ব্যবধানে বড় দুটো বিপর্যয়ে চাপে আছে দেশের তৈরি পোশাক খাত। শ্রমিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বিশ্বব্যাপী। সমালোচনার মুখে নড়েচড়ে বসেছে বিদেশি ক্রেতারাও। এরপর ইউরোপের ৮০টি প্রতিষ্ঠান গঠন করে সেফটি অ্যাকর্ড, আর আমেরিকার ১৭টি ব্র্যান্ড তৈরি করে নতুন জোট সেফটি অ্যালায়েন্স। নিরাপত্তা খতিয়ে দেখতে এই দুই জোট প্রায় ২,০০০ কারখানা পরিদর্শন করবে। একই মানদণ্ড বজায় রেখে বাকি কারখানাগুলোরও নিরাপত্তা তদারকি করবে সরকার। অ্যাকর্ডের আছে ১৭৫০-এর মতো ফ্যাক্টরি এবং অ্যালায়েন্সের আছে ৮০০ ফ্যাক্টরি। এর মধ্যে কিছু কিছু ফ্যাক্টরি আবার ওভারল্যাপ করেছে, যারা অ্যাকর্ডের সাথেও কাজ করে, অ্যালায়েন্সের সাথে কাজ করে। অ্যারাউন্ড ২,০০০ ফ্যাক্টরি ওনারা সরাসরি কাজ করছেন সরকারের পক্ষ থেকে আইএলওর সহযোগিতায়। বাকি যে ২,০০০ থাকে বা ২,৫০০ থাকে, এগুলি আমরা করব উইথ দ্য হেল্প অফ বুয়েট। কারখানার অগ্নি নির্বাপন, বিদ্যুৎ ব্যবস্থা ও কাঠামোগত ত্রুটি পরীক্ষা করা হবে এসব পরিদর্শনে। প্রত্যেকটি পোশাক কারখানার আগুন নেভানোর ক্ষমতা, বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা ও ভবনের কাঠামোগত বিষয়গুলো পরীক্ষা করা হবে। এসব কাজ বিশেষজ্ঞরা অত্যন্ত খুঁটিয়ে পরীক্ষা করবেন। যারা অভিজ্ঞ এইসব বিষয়ে তাদেরকে নিয়ে একটা টিম করা হবে এবং মোট ৩০টা টিম একসাথে কাজ করবে। সো তাতে আমরা আশা করছি যে আগামী ১ বছর বা ১৫ মাসের মধ্যে সবগুলো বিল্ডিং অ্যাসেস করতে পারবো। ১.৫ বছরের মধ্যে প্রথম দফা পরিদর্শন শেষ হবে ৮ মাসে। এরপর খুঁটিনাটি দেখতে আরও ২ দফায় পরিদর্শনে যাবে দলগুলো। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। ডক্টর নাজনীন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আমাদের প্রতিবেদন দেখলাম যে ইউরোপীয় এবং আমেরিকান যে বায়ার, তারা সরকারের সাথে বিভিন্ন আমাদের কারখানাকে পরিদর্শন করবে। এখানে যেটা বলা হচ্ছে যে একই রকম মানদণ্ডে তারা এই পরিদর্শনগুলো করবেন। আপনার কাছে এই একই মানদণ্ড নির্ধারণ করার ক্ষেত্রে চ্যালেঞ্জ কোনটাকে বেশি মনে হচ্ছে? একটু বোঝা দরকার যে একই মানদণ্ড আসলে কি বোঝানো হয়। এটা কি ইউনিফাইড কোড অফ কন্ডাক্ট? এই জিনিসটা কিন্তু নতুন নয়। যেমন একটা ফ্যাক্টরিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা, যে ফায়ার এক্সটিংগুইশারটা, এটা কত উচ্চতায় থাকবে? কোনো বায়ার হয়তো বলবে এটা ৫ ফিট উচ্চতায় থাকবে, কোনো বায়ার বললো ৪ ফিট উচ্চতায় থাকবে। এখন কোনো একটা ফ্যাক্টরি যদি দুটো বায়ারের জন্যই প্রডিউস করে, আমরা দেখলাম এখানে কিন্তু বলা হচ্ছে যে অ্যাকর্ডের জন্য করছে, অ্যালায়েন্সের জন্য করছে, তাই ইউরোপ এবং আমেরিকা দুই বাজারের জন্যই করছে, এমন অনেক ফ্যাক্টরি আছে। এখন তাহলে আমার ফ্যাক্টরিতে আমি ফায়ার এক্সটিংগুইশারটা কোথায় রাখবো? কারণ একবার এসে বলবে তোমার এটা হয়নি, আরেকবার বলবে না ওখানে রাখো নাই বলে হয়নি। সো একটা ইউনিফাইড কোড অফ কন্ডাক্ট থাকা উচিত, অর্থাৎ যারা আমার কাছ থেকে কিনছেন তাদেরও জানতে হবে যে আসলে আমরা কোথায় থাকলে এটা স্ট্যান্ডার্ড হয়, এবং দুজনের মধ্যে একটা সমঝোতা থাকতে হবে। এবার আমরা এটাই দেখতে পাচ্ছি যে ইউরোপিয়ান বায়ারদের যে গ্রুপটা এবং আমেরিকান বায়ারদের যে গ্রুপটা, তারা একত্র হয়ে সরকারের সাথে এখন কাজ করছেন, এবং নেগোসিয়েশনের সময় তারা বলছেন যে যে জিনিসগুলোর ভিত্তিতে তারা এই নিরাপত্তা ব্যবস্থাগুলো দেখবেন, বিল্ডিং এবং ফায়ার সেফটি, সেটার একটা মানে দুইজনের মধ্যে একটা ইউনিফাইড কোড অফ কন্ডাক্ট থাকবে, অর্থাৎ একই মানদণ্ডে তারা দেখবেন। এই ক্ষেত্রে যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে এখন দেখতে হবে যে একই মানদণ্ডে আসার জন্য এক্সিস্টিং সিস্টেমে কি পরিমাণ পরিবর্তন তারা আশা করেন, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের আবার যে কোড অফ কন্ডাক্ট আছে, কারণ অনেক স্ট্যান্ডার্ড আছে যেটা ইউরোপের স্ট্যান্ডার্ড হয়তো বাংলাদেশের যে জেনারেল স্ট্যান্ডার্ড সেটার সাথে মিল নাও থাকতে পারে, সেটা একটা বড় চ্যালেঞ্জ। সেখানে দেখতে হবে যে আমাদের ওভারঅল যে আমাদের অর্থনীতি বা আমাদের সিস্টেমে যে কোড অফ কন্ডাক্ট গুলো আছে সেটার সাথে কনফ্লিক্ট হচ্ছে কিনা। তো ওই দুই ধরনের চ্যালেঞ্জ আমি দেখি। একটা হচ্ছে ইউরোপ আমেরিকা তারা কনসেনসাসে কোথায় আসেন, এবং সেই কনসেনসাসের জায়গাটা আসলে বাংলাদেশের জেনারেল সিচুয়েশনের সাথে কতটা যায়, এই মিলিয়ে কিন্তু ফ্যাক্টরি ওনারদেরকে সেটা ফেস করতে হবে, সেটা চেঞ্জ করতে হবে। সো ওই জায়গায় আমি মনে করি এটা একটু চ্যালেঞ্জিং, কারণ আমরা তো একটা সিস্টেম, এই ধরনের সিস্টেম, ফায়ার সেফটি ব্যবস্থাটা কিছুটা সহজ হলে আপনার ধরেন ইলেকট্রিসিটি, এইসব পুরো সিস্টেমটা দেখা কিন্তু একটা, এবং এটা পরিবর্তন করা, এটা কিন্তু সময় সাপেক্ষ এবং একটা খরচের ব্যাপার। সো ওই জায়গাটা দেখার বিষয় যে ওদের পরিদর্শনের রেজাল্টটা কিরকম আসে। একই সাথে যেটা বলা হচ্ছে বিল্ডিং এর কাঠামোগত অবস্থান তারা দেখতে চান,
কারণ আমাদের দেশে অধিকাংশ কারখানাগুলো গড়ে উঠেছে অপরিকল্পিতভাবে অনেকটা রেসিডেন্সিয়াল এরিয়াতে গড়ে উঠছে। এগুলো এক ধরনের বড় ধরনের চ্যালেঞ্জ ফেস থাকবে আমাদের যারা মালিক আছেন গার্মেন্টস তারা ঠিক করার জন্য। এখানে একটা জিনিস বহুদিন ধরে ঝুলে আছিল হচ্ছে মুন্সিগঞ্জে একটি গার্মেন্টস কারখানার একটা পার্কের কথা বহুদিন ধরে বলা হচ্ছিল, সেটা এখনো এটার কোনো আলো মুখ দেখেনি। সেই অর্থে জমি শুধু সম্ভবত অধিগ্রহণ করা হয়েছে। এইখানে এই যে রিলোকেশনের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে কি এই যে সমস্যার কথা বলা হচ্ছে যে বিল্ডিং এর অবকাঠামোর কি অবস্থা বা অগ্নি নিরাপত্তার ব্যবস্থা আছে কিনা, তখন কি এই নতুন যদি জায়গায় শিফট করা হয় তাহলে কি এই চ্যালেঞ্জটা কিছুটা হলেও না, ডেফিনেটলি। আমরা তো যখন আমাদের দেশে এই বিজনেস শুরু হয় বা আমরা ৭৮ সনে ওই সময়, তখন কিন্তু আমরা ৯০ স্বাধীনতাপ্রাপ্ত দেশেরই বলবো, যে কারণ ৭১ সনের স্বাধীনতার পরে খুব বেশি বছর যায়নি যখন এই ফ্যাক্টরিগুলো গড়ে উঠেছে, এবং তখন শুধু গার্মেন্টস না, অন্য কোনো ফ্যাক্টরিতে এভাবে আসলে আমরা চিন্তা করিনি। ওয়ার্ল্ড ওয়াইডও হয়তো সচেতনতাটা কম ছিল। যখন থেকে আমরা চিন্তা করেছি ততদিনে ব্যবসাটা বেড়ে গেছে, এবং আমাদের মতো ঘনবসতিপূর্ণ অল্প জমির যে দেশ, সেখানে খুব সহজে রিয়ালোকেট করা। তার মধ্যে যেটা একটা সমস্যা, আমাদের দেশে কিন্তু রাস্তাঘাট, ইউটিলিটি সার্ভিস ওই বড় বড় শহর কেন্দ্রিক। এই কারণে দেখবেন ঢাকার আশেপাশে এবং চিটাগাংয়ে এইসব জায়গায় এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলো গড়ে উঠেছে, কারণ তাদের তো প্রোডাক্ট নিয়ে আবার বিক্রি করতে হবে, এটা এক্সপোর্ট করতে হবে। তো সেই জায়গাটা থেকে চিন্তা করলে শুধু যে মুন্সিগঞ্জের এই আপনার একটা পার্ক গার্মেন্টসের জন্য, সেটা শুধু না, আমাদের যে ইকোনমিক জোন যেটাকে আমরা বলছি, যে ইকোনমিক জোন করার সরকারের যে পরিকল্পনা এবং সেটার যে প্রচেষ্টাটা, এটা কিন্তু এগুচ্ছে খুব ধীর গতিতে। এই আপনি যদি দেখেন যে এক্সপোর্ট প্রসেসিং জোনগুলো যেগুলো আছে, ইপিজেড যেটাকে আমরা সংক্ষেপে বলি, ওইখানে যে ফ্যাক্টরিগুলো মানে সরকার মানে যে ফ্যাসিলিটিগুলো দিয়ে দেওয়া হয়, সেখানে কিন্তু হাই রাইজ বিল্ডিং করা হয় না, সেখানে ফ্যাক্টরি করার উপযোগী করেই বিল্ডিংগুলো করা হয়। তো সেরকম আমি বলছি যে একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক শুধু না, আমি যদি ওভারঅল আমাদের যে ইকোনমিক জোনের যে পরিকল্পনাটা, যেটা অলরেডি এগিয়ে আছে অনেক দূর, সেইটাকে এখন খুব জোরে সোরে এক্সপিডাইট করা দরকার। সেটা এক্সপিডাইট করলে সেটার মধ্যে একটা অংশ আমরা গার্মেন্টসের জন্য স্পেশালি বরাদ্দ দিয়ে দিতে পারি, যে এখানে গার্মেন্টস শিল্প গড়ে তোলার জন্য শিল্পকে ওয়েলকাম করা হবে, সেই ইনভেস্টমেন্ট ওয়েলকাম করা হবে। আমি মনে করি যে নট অনলি ফর বিল্ডিং সেফটি, আপনি যদি আমাদের যে হারে যেভাবে নগরায়ন হচ্ছে, আমাদের অপরিকল্পিত নগরায়ন এবং শিল্প কলকারখানাকে কেন্দ্র করে সারা দেশের মানুষ একটা জায়গায় বা এই দুটো তিনটে শহরে এসে জমাট বাঁধছে, এবং তার ফলে কিন্তু সারা দেশের উন্নয়ন ব্যাহত হচ্ছে। আপনি যদি দেখেন বাংলাদেশের কয়েকটা শহর এলাকা, সেইগুলো শুধু উন্নত, এবং আমরা এখন জানি যে আমাদের যে দারিদ্র বিমোচন বলি, সেখানে অনেক পকেট আছে দেশের যেখানে উন্নয়ন হচ্ছে না, এবং ওইটা ছড়িয়ে দেওয়ার জন্য পরিকল্পিত যদি ইকোনমিক জোন হয়, দ্যাট ইজ দ্য সলিউশন। এই বিল্ডিং সেফটি কোড বলেন, এগুলোর অনেক বড় বড় চ্যালেঞ্জ মোকাবেলা করা যাবে যদি সেটা বাস্তবায়ন হয়। আরেকটা জিনিস বলা হয়ে থাকে যে এখন বর্তমান যেসব বিল্ডিংয়ে ফ্যাক্টরি উপযোগী বিল্ডিং নয়, রেসিডেন্সিয়াল বিল্ডিং, সেগুলো কনভার্ট করা হয়েছে ফ্যাক্টরি বিল্ডিংয়ে, এই বিষয়েও তাদের অনেক আপত্তি রয়েছে। এখন যদি দেখা যায় যে এই ইন্সপেকশনে তারা এই বিষয়টাকে বড় করে দেখে, তাহলে যেসব প্রতিষ্ঠান তাদের শেয়ার্ড বিল্ডিং থেকে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি যদি তারা ওখান থেকে কিনতে না চান, তাহলে কি আমাদের ব্যবসায় কি একটা বড় ধরনের ধস নামতে পারে? দুটো বিষয়, আমি কি রেসিডেন্সিয়াল বিল্ডিং কে ফ্যাক্টরি বিল্ডিং এ পরিণত করব, না ওখান থেকে ফ্যাক্টরি সরাই নিয়ে রেসিডেন্সিয়াল বিল্ডিং করব, ডিপেন্ড করে যে কোন জায়গায় আমার এই ফ্যাক্টরিটা। এখন আমার ফ্যাক্টরির আশেপাশে যদি একটা রেসিডেন্সিয়াল এরিয়া হয়, এটা কিন্তু হেলথ অ্যান্ড আদার থিংস এর জন্য কিন্তু এটা উপকারী বিষয় নয়, এবং এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট বলেন, এইসবের সব কারণে, হেলথ অ্যান্ড সেফটি ইস্যুর কারণে কিন্তু একসময় আপনার এই বিল্ডিংগুলো আপনি এভাবে কারখানা রেসিডেন্সিয়াল এরিয়ায় রাখতে পারবেন না। আমরা বলি যে আমরা উন্নত দেশ হতে চাই, মধ্য আয়ের দেশে যেতে চাই, আর 2021 সনের মধ্যে তো একটা মধ্য আয়ের দেশ। এবং আপনি যদি দেখেন যে যেখানে বলা হয়ে থাকে যে লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে যখন একটা উন্নয়নশীল দেশে পরিণত হব আমরা, তাহলে কি কি ক্রাইটেরিয়া সেখানে লাগবে, সেখানে কিন্তু আপনি ওই রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে ফ্যাক্টরি এগুলো রেখে আপনি টিকতে পারবেন না। সো দিস ইজ দ্য টাইম। আমি এটা বলছি না যে ওই বিল্ডিংগুলোকে ফ্যাক্টরি করে ফেলতে হবে, কারণ ফ্যাক্টরি করতে হলে যে বিল্ডিং এর স্ট্রাকচার, আপনি রানা প্লাজার অবস্থা যদি দেখেন, সেটা এর উপযুক্ত কিনা, এই মেশিনগুলো ধারণের উপযুক্ত কিনা, সেটা তো আমরা জানি না। যদি এটা রিয়েলি রেসিডেন্সিয়াল বিল্ডিং এ হয়ে থাকে এবং রেসিডেন্সিয়াল এরিয়াতে হয়ে থাকে, সো ইটস বেস্ট যেটা রেসিডেন্সিয়াল এরিয়াতে পরিণত করে এটাকে শিফট করে না। এখন সেটাই চ্যালেঞ্জ একটা। সেই ক্ষেত্রেই বলছে যে ইকোনমিক জোন অথবা যদি ইন্ডাস্ট্রিয়াল পার্ক থাকে, তাহলে ইনফ্রাস্ট্রাকচারের সাপোর্টটা কিন্তু আসছে ওই জোনের পক্ষ থেকে। সো আমার নিজেকে ইনভেস্ট করে বিল্ডিং করতে হচ্ছে না, বা আমাকে খুঁজতে হচ্ছে না কোথায় কে বিল্ডিং করেছে, অথবা নিজে ইনভেস্ট করলাম ল্যান্ডের পিছনে, সেটা করতে হচ্ছে না। সো এই শিফটিংটা
অনিবার্য আমি মনে করি, আজ হোক কাল হোক। আর সেই পথে যেতে হলে এখনই আমার ইকোনমিক জোনগুলো তৈরি করে রাখতে হবে, যাতে এখান থেকে আমি শিফট করে ওইখানে আমার ফ্যাক্টরি নিয়ে যেতে পারি। সো এটা কস্টলি হবে, Costly হবে, হ্যাঁ। অ্যাট লিস্ট আপনি যে রাখতে পারবেন না, মানে একটা সময় আপনি ফ্যাক্টরি রাখতে পারবেন না। সো ইটস বেটার এখনই আমরা প্রসেসটা শুরু করি। আচ্ছা, আরেকটা বিষয় যদি হয় যে ওনারা যেটা বলছেন যে যারা বিদেশি ব্র্যান্ডগুলো, এই যে আর্থিক সহায়তা দরকার আছে, এই আর্থিক সহায়তা কোন প্রতিষ্ঠানকে দিতে হবে বা কীভাবে দেওয়া হবে, এটা কোনো রোডম্যাপ থাকা আসলে দরকার আছে কিনা? সোফার আমরা যতটুকু জেনেছি, আমরা জানি না যে তারা কি রোড ম্যাপে পয়সা দিবে। তারা বলছে যে আমরা ফ্যাক্টরিগুলো ইন্সপেক্ট করে যাদের দরকার এই ফায়ার সেফটি এগুলোর জন্য আমরা টাকা দিব। এখন এটা কার মাধ্যমে দিবে, কিভাবে খরচ হবে, খরচ হওয়ার মনিটরিংটা কি হবে, এখন সরাসরি কি আমি যে ফ্যাক্টরি থেকে কিনছি তাকে দিয়ে দিব কিনা, দিয়ে আমি কিভাবে দেখব, এবং আবার একই আমি ইউরোপিয়ান বায়ারের কাছ থেকেও নিচ্ছি, আমি আমেরিকান বায়ারের কাছ থেকেও নিচ্ছি, একই মানে প্রোগ্রাম দুই বায়ারের কাছ থেকে নিয়ে পাশাপাশি রান করছি কিনা, এইটারও আমি মনে করি একটা ইউনিফাইড মনিটরিং মেকানিজম ডেভেলপ করতে হবে। এবং সেখানে অবশ্যই আমি মনে করি গভর্নমেন্ট এবং পোশাক শিল্পের সাথে যারা জড়িত এদেরকে ইনভলভ করে নিতে হবে। শুধু বায়ার এবং শিল্প এটা কিন্তু হলে হবে না, এবং এটা একটা ভালো উদ্যোগ যেগুলো সরকারের মাধ্যমেই এখন হচ্ছে। তো ওই মনিটরিংটার আমি মনে করি যে এই অর্থ কি করে ব্যয় করা হচ্ছে এবং এটার মনিটরিং কি হবে, এই যখন ওনারা ফ্যাক্টরিগুলোকে ভিজিট করছেন তখনই এই মডেলটা ডেভেলপ করে রাখতে হবে যে যেখানে প্রয়োজন আমরা সাহায্য কিভাবে করব এবং সেটার খরচ সেভাবে হলো কিনা সেটা কিভাবে মনিটর করব। সেটা দরকার থাকা ধন্যবাদ ডক্টর আহমেদ। আমাদের সময় হয়েছে বিরতি যাওয়ার, ফিরে এসে আমরা কথা বলবো আবার। এই ছিল এখনকার মতো খাতুনগঞ্জের মতো ছিল, আমাদের সময় হয়েছে বিরতিতে যাওয়ার, ফিরে এসে আমরা কথা বলবো আবার। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতো ছেলে। আজ আমরা কথা বলছি গার্মেন্টস ফ্যাক্টরিতে পরিদর্শন করা হবে যেসব কারখানায় বিদেশি বায়াররা আছেন, সেই অগ্নি নির্বাপক এবং বিল্ডিংয়ের কাঠামোগত যে ত্রুটি রয়েছে সেটা যে পরিদর্শন করবে সেই নিয়ে কথা বলছে। এবং এই নিয়ে কথা বলতে আমাদের এই মুহূর্তে আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন বিজিএমের সহসভাপতি শহীদুল্লাহ আজিম। জনাব আজিম, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমরা এই মুহূর্তে আমরা আলোচনা করছিলাম আমাদের বিরুদ্ধে যাওয়ার আগে যে যেসব গার্মেন্টসের যে বায়ার যারা পরিদর্শন করবেন বাংলাদেশের ফ্যাক্টরিগুলো, আমাদের একটা বড় কনসার্ন ছিল যেটা বলছিলাম যে বলা হচ্ছে যে একটি মানদণ্ডে তারা সবগুলো একটা ইন্সপেকশন করবে। একই মানদণ্ডের কি এবং এটাকে আসলে আপনারা নির্ধারণ করতে পেরেছেন কিনা? আপনাকে আগেই বলতে চাই যে আমাদের ইউনিফাইড কোড অফ কন্ডাক্ট, যেটা বিভিন্ন বায়ের বিভিন্ন কোড অফ কন্ডাক্ট ছিল, এটা আমরা কনফিউজ হয়ে যেতাম। তো আমরা এই যে নর্থ আমেরিকান অ্যালায়েন্স যেটা করলো, আমাদের প্রথম শর্তটাই ছিল যেখানে একটা ইউনিফাইড কোড অফ কন্ডাক্ট করতে হবে, উইল ফলো অ্যাজ বাইবেল, যেখানে আমরা কনফিউজ হব না। তো আমাদের পরশুদিন একটা ওয়ার্কশপ হলো নর্থ আমেরিকান অ্যালায়েন্স, ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাকর্ড এবং ন্যাশনাল অ্যাকশন প্ল্যান, আমরা যৌথভাবে একটা ওয়ার্কশপ করলাম যেখানে একটা কমন স্ট্যান্ডার্ড হবে এই বিল্ডিংগুলো অ্যাসেসমেন্ট করার জন্য, ফায়ার সেফটি, ইলেকট্রিক সেফটি এবং বিল্ডিং সেফটির জন্য। তো এটা বুয়েট এবং আমাদের ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের যে কমিটি আছে, একটা সমন্বয় কমিটি, ওনারা এটা দেখছেন। এবং আমরা এই মুহূর্তে ওয়েট করছি অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের, ওরা তো করবে ওদের ভেন্ডারদের, অলমোস্ট ইটস কাভারিং ইউরোপিয়ান ইউনিয়নে 1500 এবং অ্যাকর্ডে 500, 2000 কাভার হবে। তো ওই ভেন্ডারগুলোর জন্য আমরা লিস্টটা নিচ্ছি। আর রেস্ট যেটা হবে, আমাদের মনে করেন অ্যাক্টিভ ফ্যাক্টরি আছে 3600, আরও 1600 ফ্যাক্টরি থাকে, সেটা আমাদের শ্রম মন্ত্রণালয় এবং আইএলও ওনাদের উপরে বর্তাবে যে ওনারা এটা কীভাবে অ্যাসেসমেন্ট করাবে। আচ্ছা, আর একটা বিষয় ছিল যে যখন তারা যে একটা ফান্ড তৈরি করেছেন যে বিদেশি বায়াররা যে সাহায্য করবেন, কোন কারখানার জন্য ব্যয় করবেন, কতটুকু ব্যয় করবেন এবং কি করে এই টাকাটা মনিটর করা হবে, এই বিষয়ে কোনো মেকানিজম কি তৈরি হচ্ছে? জি, আপনাকে প্রথমেই বলি যে আমাদের নর্থ অ্যালায়েন্সের ওনারা প্রায় $100 মিলিয়ন একটা ফান্ড তৈরি করেছেন, যেখানে ওয়ালমার্টই দিচ্ছে $50 মিলিয়ন। তো ওই ফান্ডটা আসবে আমাদের বাংলাদেশ থেকে, ওদের বোর্ড অফ ডিরেক্টরসে আমাদের বিজেপি প্রেসিডেন্ট সাহেব আছেন এবং ব্র্যাক ব্যাংক আছেন আমাদের সাথে বোর্ড অফ ডিরেক্টর, এবং টাকাটা আসবে থ্রু ব্র্যাক ব্যাংক। ওখানে একটা মিনিমাম ইন্টারেস্ট অ্যাবাউট 4%, 5% ইন্টারেস্টের ভিতরে এই টাকাটা ব্র্যাক ব্যাংক ডিস্ট্রিবিউট করবে। টাকাটা কিন্তু বিজিএমই বা সরকারের কাছে আসছে না, ব্র্যাক ব্যাংক দেখবে যৌথ মনিটরিং টিম থাকবে, অ্যাকর্ড, অ্যালায়েন্স, তারপরে আমাদের ন্যাশনাল অ্যাকশন প্ল্যান, শ্রম মন্ত্রণালয় সবাই মিলে টিম এটা ভেরিফিকেশন করে একটা রিপোর্ট করার পরে এটা দেওয়া হবে রিলোকেশনের জন্য, ফায়ার সেফটি সিকিউরিটির জন্য দেওয়া হবে।
আচ্ছা, যখন এই আরেকটা বিষয় যখন রিলোকেশনের কথা বলছি আমরা, রিলোকেশনের একটা জায়গা নির্ধারণ করা হয়েছে যে মুন্সিগঞ্জের বাউশিয়ায়। এখন সেইখানে তো বোধহয় কোনো কার্যক্রম শুরু হয়নি যে রিলোকেশন করার কথা। যদি এই মুহূর্তে বলা হয় এই ফ্যাক্টরিগুলো রিলোকেট করতে হবে, আসলে আপনারা কোথায় করতে হবে? না, এই মুহূর্তে রিলোকেট আমরা করতে পারবো না। আমরা করতে হলে অন্য ফ্যাক্টরি যেতে হবে, যার মনে করেন নিজস্ব জমি আছে ঢাকা বা আশেপাশে, সেখানে রিলোকেট করবে। কিন্তু বাউসিয়ার কনসেপ্টটা হলো কি, আমাদের ওখানে 530 একর জমি আমাদের সরকার আমাদেরকে দিয়েছেন, যেটা আমরা অ্যাকুইজিশন চলছে। সেটা প্রজেক্ট 3 বছর লাগবে, জুন 2016-তে গিয়ে শেষ হবে। ধন্যবাদ ডক্টর নাজরুল আহমেদ। আপনার দৃষ্টি আকর্ষণ করে সেটা হচ্ছে যে আমরা আলোচনা বলছিলাম যে একটা পর্যায়ে যে এই যে ব্যবস্থা করা নেওয়া হচ্ছে, এক ধরনের বায়ারাই ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু আমরা ঠিক এই যে কমপ্লায়েন্সের কথা বলছি, আমরা যে বিশেষ করে শ্রমিক নিরাপত্তার কথা বলছি, যানবাহন নিরাপত্তার কথা, আমাদের দেশের যে গার্মেন্ট ফ্যাক্টরি আছেন তারা ঠিক প্রোঅ্যাক্টিভলি কখনো নিতে দেখিনি আমরা। কেন, এবং তাদের কি করা উচিত? আসলে এই যে প্রোঅ্যাক্টিভনেসটা, এটা আমি শিল্প মালিকদেরকে যে পুরো দোষ দিব তা না। আপনি যদি নিজে চিন্তা করেন যে বাসার যে ফ্ল্যাট বাড়িটিতে আমরা থাকি, আমরা নিজেরা প্রোঅ্যাক্টিভ হয়ে কতদিন দেখেছি যে আমার ফ্ল্যাট বাড়ির ইলেকট্রিক সিস্টেম কেমন, আমার এখানে ফায়ার সেফটি কেমন। আমি যদি বুঝেও থাকি যে আমার বাসার মধ্যে কোনো ফায়ার এক্সিট নাই, আমি কি সেই ফ্ল্যাট বাড়িটা কেনার সময় এটা কি আমার কনসিডারেশনে আছে? আমি কি সেটার কারণে আমার এই ফ্ল্যাট বিক্রি করে দিয়ে আরেক জায়গায় চলে যাচ্ছে? এই ওভারঅল সচেতনতার জায়গাটা আমাদের পুরো দেশের কনটেক্সটে চিন্তা করলে এটা ভালো না। ইভেন আমি বিদেশে দেখেছি যে কোনো ইউনিভার্সিটিতে যখন পড়তে গেছি, ফার্স্ট লেসন যেটা দিয়েছে যে এই বিল্ডিং থেকে বের হয়ে যাওয়ার জন্য তোমার এক্সিট কোথায় আছে, এই বিল্ডিং এ কোথায় ফায়ার এক্সটিংগুইশার আছে। সেটা আমাদের কি ওভারঅল যে আমাদের শিক্ষা, আমাদের বাচ্চারা যে স্কুলে যায়, যেখানে যাচ্ছে, এই শিক্ষাটাকে আমরা দিই। সেই জন্য আমি বলতে চাই যে প্রোঅ্যাক্টিভনেসটা আসলে এটা শুরু হতে হবে। এই বিষয়গুলো যে জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমি যে কোনো ব্যবসা বাণিজ্য, আমার থাকা চলাফেরা, আমার শিক্ষা প্রতিষ্ঠান, সব জায়গায় যে এটা দরকার। ইটস নট অনলি গার্মেন্টস ফ্যাক্টরি, একটা শিক্ষা প্রতিষ্ঠানে কত হাজার হাজার ছেলে মেয়ে পড়াশোনা করছে, সব জায়গাটাতে এই সচেতনতাটা আমাদের ওভারঅল সব জায়গায় আসতে হবে। এবং আজকে যেমন গার্মেন্টস ফ্যাক্টরিগুলো ভিজিট হচ্ছে, আমি মনে করি যে বিল্ডিংগুলো, যে ফ্ল্যাট বাড়িগুলোকে অনুমোদন দেওয়া হয়, সেইখানেও একটু সিরিয়াসলি স্ট্রিক্টলি এই কোডগুলো অনুসরণ করা উচিত। এবং ডেফিনেটলি অবশ্যই আমি মনে করব যে এখন আমাদের ফ্যাক্টরি ওনাররা অনেক সচেতন, নিজেরাই আমরা দেখেছি তারা কিন্তু অনেক একটা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এটা এসেছে। বাট আমি মনে করি নতুন যারা এন্টারপ্রেনার, নট অনলি গার্মেন্টস সেক্টর, অন্য সেক্টরেও কিন্তু এখন মানুষের মধ্যে এই সচেতনতাটা আসবে, এবং সেটাই আমরা। ধন্যবাদ ডক্টর আহমেদ। জনাব আজিম, আপনার কাছে প্রশ্ন তাহলে, যেটা আমরা প্রায় দেখে থাকি যে বিভিন্ন সময় বিজিএমের তরফ থেকে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি পরিদর্শন করা হয়ে থাকে, সেক্ষেত্রে অনেক ত্রুটিও দেখা যায়। সেক্ষেত্রে কি আপনারা নিজেদের কোনো ব্যবস্থা নিয়ে থাকেন কেন সেই সব ফ্যাক্টরির বিরুদ্ধে? অবশ্যই আমরা ব্যবস্থা নিয়ে থাকি। ইন মিনটাইম আমরা কিন্তু 20টা ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছি। আচ্ছা। এবং এটা অনেকগুলো 20টা ফ্যাক্টরির মধ্যে প্রায় 10-12টা ফ্যাক্টরি রিলোকেট হচ্ছে অন্য জায়গায়। আচ্ছা। কিন্তু আমরা কিন্তু ওই ঝুঁকিপূর্ণ বিল্ডিংগুলো থেকে আমরা কিন্তু সরিয়ে নিয়েছি। আর যেগুলো ফ্যাক্টরিতে মনে করেন আমাদের কিছু লোকাল ল আছে, যেটা রুফটপে আপনার 25% ওপেন থাকতে হবে, যেগুলো আমাদের কাভার্ড করা আছে, সেগুলো আমাদের বিজিবি যে সেবা দেওয়া হয়, আমরা ইউডি দেই বা ওদের সিও দেই, সেটা কিন্তু বন্ধ করা আছে। এই ব্যাপারে কারো ছাড়ে 160টা ফ্যাক্টরি আমরা এই রোজার পরে বন্ধ করে দেওয়া হয়েছিল। তার মধ্যে অলমোস্ট 90 আর 95 ফ্যাক্টরি অলরেডি আবার রুফটপ খুলেছে, ওদের আবার সেবা দেওয়া শুরু হয়েছে। এই জিনিসগুলো কিন্তু অনেকটা আমরা একটা কষ্টের অভিজ্ঞতার পরে এসেছে, কিন্তু আমি ওয়েলকাম করি যে অ্যাট লিস্ট বিজিএমই একটা বা একটা সেট করছে এক্সাম্পল, যে আরো অন্যান্য সেক্টর যারা তারাও তো এই জিনিসটা করতে পারে দেয়ার ফ্যাক্টরি, ওনাদের ফ্যাক্টরি। ধন্যবাদ ডক্টর নাজনীন, ধন্যবাদ জনাব আজিম। আমাদের সময় সর্বদা শেষ করতে যেখানে আপনাদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মধ্যে আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।